আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। শেরওয়ানি গায়ে দিয়ে দরজা খুলে ঢুকতেই দেখি মা ও বাবা ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে বাবা বলল, এতক্ষণ কোথায় গিয়েছিলি? আমি বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। মা বলল, শেরওয়ানি পরে বিয়ের দিন কেউ কি বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়? মায়ের কোনো প্রশ্নের উত্তর আমি দিলাম না। বাবা বলল, দেখো নিলয়, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিয়ে করিয়েছি বলে ভেবো না তুমি যা তা করবে আর আমি মুখ বুঝে সহ্য করে যাব। আজ তোমার বাসর রাত, বৌমাকে এইভাবে একা রুমে রেখে তোমার ঘরের বাইরে যাওয়া ঠিক হয়নি। আমি বাবার কথার কোনো উত্তর না করে বাসর ঘরের দিকে চলে গেলাম। বাসর ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ ইভা আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগে বলতে পারলেন না? নিজের মা বাপের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন শেষ করে দিলেন? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন, তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মা বাবার প্রতি মিথ্যা ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে ইভা আবার বলল, আচ্ছা যা হবার তো হয়ে গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার, যান নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরোই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনো ফ্লোরে ঘুমায়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতে পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে ফোনটা টিপছিলাম। তখনই ইভা এসে বলল, এই যে সে কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ড্রয়িং রুমে বসে আছেন কেন? এখনই ডাইনিং টেবিলে চলুন আগে। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটাই ড্রয়িং রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম বউ বুঝি এবার কলার ধরে আমাকে খাবার টেবিলে নেবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। বউ কি আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতে বউয়ের দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি। ইভা চলে যাচ্ছে। যাওয়ার সময় পর্দার আড়াল থেকে আবার তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে চোখ মারলো। বউ তো আমার হেব্বি সুন্দরী, রাতে তো ভেবেছিলাম হিটলারি, এখন দেখি না মায়াময়ী। এবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, নিলয় তুই মনে হয় তোর হিটলারনির বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। বউয়ের ও আল্লাহ বলে ডাক শুনলাম। দরজার কাছে এসে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভেবাচাকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন, তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথে আমি কোলে নিলাম, তারপর কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করে তানিয়া দীর্ঘশ্বাস ছাড়লো। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে ইভা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। বুঝতে বাকি রইল না এবারও আমাকে বোকা বানানো হয়েছে। এইভাবেই কেটে গেল আমাদের 2 বছর। এই 2 বছরে তার সাথে অনেক জুটি, অনেক মানবিমান হয়ে গেছে। এখন আমার বউ দিনা মানে গর্ভবতী। বউকে আমি ধরে ধরে বাথরুম থেকে এনে খাটের উপর শুয়ে দিয়েছি। তারপর আমি তার মাথা টিপে দিচ্ছি। ইভা ঠিকমতো ঘুমাতে পারে না। চোখের কোনায় ঘুম আসলেই নাকি বাচ্চা পেটের ভেতর লাথি মারে। রাত অনেক হয়েছে, ঘুমে আমার চোখও জ্বলছে, তবুও বউয়ের সেবা করেই যাচ্ছি। হঠাৎ বউ ও মাগো শব্দ করে উঠল। আমি বললাম, কি হয়েছে? ইভা বলল, তোমার সন্তান পেটে লাথি মেরেছে। আমি তখনই ইভার পেটের সামনে মুখ নিয়ে বললাম, বাবা তুমি কি পেলে নাকি ম্যারাডোনা? তোমার মার পেটে এইভাবে লাথি মারো কেন? এটা মোহনবাগের খেলার মাঠ নয়, এটা তোমার মায়ের পেট। তোমার যন্ত্রণায় তোমার মা ঘুমাতে পারছে না। আমার লক্ষ্মী বাবাটি, তুমিও ঘুমিয়ে যাও, আমি তোমরা মা বেটা দুজনকে পাহারা দিচ্ছি। বলে বউয়ের পেটে একটা চুমু দিলাম। ইভা বলল, ছেলে হবে কিভাবে শিওর হলে? আমি বললাম, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হলেই হবে। ইভা বলল, আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টটা মা আমাদের দেখতে দেয়নি, দেখতে চাইলে বলতো সারপ্রাইজ। অফিসে বসে কাজ করার মিথ্যা চেষ্টা করছে, কিন্তু
কিছুতে কাজে মন বসাতে পারছি না। আমার অফিসের আমার অধ্যস্তন কর্মচারী জেসি এসে বলল, স্যার ফাইলটা কি চেক করেছেন? আমি বললাম, সরি আমার মনে ছিল না, আপনি যান, আমি কিছুক্ষণের মধ্যে ফাইলটা চেক করে ফাহিমকে দিয়ে পাঠিয়ে দেব। জেসি বলল, স্যার আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আমি বললাম, আজকে তোমার ভাবি ডেলিভারির তারিখ দিয়েছে ডাক্তার। জেসি বলল, তাহলে আপনি অফিসে এসেছেন কেন? স্যারকে বলে ছুটি নিয়ে বাসায় চলে যান। আমি বললাম, অফিসে কাজের চাপ বেশি, যদি কোনো প্রবলেম হয় তখন না হয় ছুটি নেব। জেসি বলল, ঠিক আছে স্যার, তাহলে আমি যাচ্ছি, ফাইলটা চেক করে আপনি ফাহিমকে দিয়ে পাঠিয়ে দিন। জেসি চলে যাবার পর ফাইলটা হাতে নিয়ে চেক করতে লাগলাম, কিন্তু কাজে কোনো মন বসছে না। বারবার মনে পড়ছে ইভার কথা। হঠাৎই বাবা ফোন করলো, নিলয় তুই তাড়াতাড়ি ইফতি হোসেন মা ও শিশু হাসপাতালে চলে আয়। আমি বললাম, কেন বাবা, কি হয়েছে? আমার বাবা বলল, বউয়ের ব্যথা উঠেছে, তাই তাকে আমরা ইফতি হোসেন মা ও শিশু হাসপাতালে ভর্তি করিয়েছি। আমি খুব ভয় পেয়ে গেলাম। লাজ লজ্জা ভুলে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ইভা কেমন আছে? বাবা বলল, বউকে অপারেশন থিয়েটারে অ্যাডমিট করেছে, তুই তাড়াতাড়ি আয়, তোর সিগনেচার ছাড়া বউয়ের সিজার হবে না। আমি আর কথা না বাড়িয়ে ইফতি হোসেন মা ও শিশু হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমার আস্তে আস্তে লেট হওয়াতে গার্ডিয়ান হিসেবে বাবার সিগনেচারে নাকি সিজার হয়ে গেছে। হাসপাতালের বারান্দায় এসে দেখি বাবা পায়চারি করছে। বাবাকে বললাম, বাবা কি অবস্থা? বাবা বলল, তোর রাজকন্যা হয়েছে। কিন্তু বাবার মুখটা কেমন জানি মলিন দেখলাম। আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন, ভয়ে আটকে উঠলাম। অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা, সেই ভয়ে বাচ্চা নিতে চায়নি, কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে কি তবে আর ভাবতেই পাচ্ছি না। আর 1 মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। কেবিনে ঢুকে দেখি আমার রাজকন্যাকে নিয়ে আমার মা পাশে বসে আছে। দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে। মা আমাকে দেখে বলল, যাই তোর বাবাকে একটু তোর মেয়েকে দেখিয়ে আসি। বলেই মা আমার মেয়েকে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। আমি ইভার দিকে তাকালাম, কিন্তু ইভা চোখ বন্ধ করে রেখেছে। ওর নিঃশ্বাস আছে কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না। তাই ইভাকে জড়িয়ে চিৎকার দিয়ে কান্না করে ফেললাম। সাথে সাথে কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। ইভা আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভেবেছিলে তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনোই। বন্ধুরা, স্বামী স্ত্রী সম্পর্কটা এমন হওয়া উচিত, কখনো খুনসুটি, কখনো মান অভিমান। আমরা আশা করব আপনাদের সবার দাম্পত্য জীবন এমন প্রেমময় মধুর হবে। এই ধরনের মজার মজার গল্প পেতে আমাদের পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।